মুরগি মাসির ডিম চুরি হয়ে গেছে। বনের ভেতরে তখন চোর ধরবে কে? তাহলে শুনেনি আজকে সেই মজার গল্পটা। বনের এক কোণে মুরগি মাসির বাড়ি। মাসি বাজার থেকে ফিরেই দেখলো তার সাথে 4টে ডিমই উধাও। মাসি তো কান্নায় একেবারে ভেঙে পড়লো। ঠিক তখনই গলায় একটা পুরনো টাই আর চোখে চশমা দিয়ে হাজির হলো ধূর্ত শিয়াল। কোনো চিন্তা নেই মুরগি মাসি, আমি থাকতে চোর পালাবে কোথায়? আমি হলাম এই বনের 1 নম্বর গোয়েন্দা, শিয়াল হোমস। শিয়াল একটা পুরনো ভাঙা কাঁচ নিয়ে মুরগি মাসির বাসার চারপাশটা খুব নাটক করে পরীক্ষা করতে লাগলো। তার মনে মনে ফন্দি, ডিমগুলো খুঁজে পেলে সে একাই সব গপা গপ করে খেয়ে ফেলবে। শিয়াল নাক দিয়ে মাটি শুকতে শুকতে বলল, গন্ধটা চেনা চেনা, এটা নির্ঘাত ওই চিল বা ইঁদুরের কাজ। মুরগি মাসি, আপনি এক কাজ করুন, ঝোপের আড়ালে গিয়ে একটু জিরিয়ে নিন মুরগি মাসি। আমি একা চোর ধরতে চাই, নইলে চোর আমার গন্ধ পেয়ে পালিয়ে যাবে মুরগি মাসি। মাসি চলে যেতেই শিয়াল খুশিতে একেবারে আনন্দে ডগমগ। সে জানতো ডিমগুলো আসলে চুরি হয়নি। মাসি ভুল করে খড়ের গাদার নিচে ডিমগুলো ঢাকা দিয়ে রেখেছে। শিয়াল সেই খড় সরাতেই দেখলো ঝকঝকে 4টে ডিম। আহা, কি সুন্দর ডিমগুলো! এখন মাসিকে বলবো চোর পালিয়ে গেছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ডিমের ভোজ দেব। শিয়াল যেই না একটা ডিমে কামড় দিতে গেল, অমনি তার দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। আসলে মুরগি মাসি আগে থেকেই বুঝতে পেরেছিল শিয়ালের মতলব ঠিক নেই, তাই সে আসল ডিম লুকিয়ে রেখে 4টে ডিমের মতো দেখতে সাদা সাদা গোল পাথর রেখে দিয়েছিল। ডিমের বদলে পাথর চেনাতে কেমন লাগছে? চোর ধরতে এসে নিজেই সাজলে চোর। শিয়াল তখন লজ্জায় আর দাঁতের ব্যথায় গালে হাত দিয়ে ওখান থেকে চম্পট দিল। সে আর কোনোদিন গোয়েন্দা সাজার সাহসও করেনি। রাজা মশাই রাজত্বাদি, আকাশের সব তারা নাকি গুনতে হবে। গোপাল কিভাবে বুদ্ধি করে আকাশে সব তারা গুনে দিল, চলো দেখেনি সেই মজার গল্পটা। একদিন মন্ত্রীর কথা শুনে ভরা রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জব্দ করার এক মোক্ষম ফন্দি আঁকলেন। গোপাল, তুই তো দেখছি মস্ত পণ্ডিত হয়েছিস। আচ্ছা বল দেখি, আমাদের এই রাজ্যের আকাশে ঠিক কতগুলো তারা আছে? 7 দিনের মধ্যে আমি নির্ভুল সংখ্যা চাই, নইলে কিন্তু গর্দান যাবে। মহারাজ, বলি তারা কি আলুর বস্তা যে একটা একটা করে গুনবো আমি? না 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 না, সে কথা বললে হবে না, সংখ্যাটা আমার চাই চাই। দেখি এবার তুই বুদ্ধি কোথায় পাস। বাড়ি ফিরে রাতের আকাশে আঙুল তুলে তারা গোনা শুরু করলো গোপাল। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে কেটে গেল 6টা দিন। শেষ রাতে গোপাল আকাশের দিকে তাকিয়ে গুনতে শুরু করলো এক এক করে। 1, 2, 3, 10, 75, 76, 77, ওই যে আর একটা কি মিটি মিটি করছে, ওটা কি 90 না 91? তু 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 তু, আবার তো আমার গুলিয়ে হয়ে গেল রে ছেলে। গোপালের চিন্তা বাড়তেই লাগলো শুধু। হাতে আর মাত্র একটা দিন। হঠাৎ দূরে কিছু একটা দেখে গোপালের মাথায় বুদ্ধি খেলে গেল একটা। 7ম দিনে গোপাল এক প্রকাণ্ড লোমশ ভেড়া নিয়ে রাজসভায় হাজির। রাজামশাই অবাক হয়ে বলল, গোপাল, আমি চেয়েছি তারার, তুই এলি জ্যান্ত ভেড়া, তবে কি তুই হার মানলি? মহারাজ, না 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 না, আমি আপনার এই রাজ্যের আকাশের ওপর দিয়ে ঠিক কতগুলো তারা যায় তা তো গুনে ফেলেছি। এই যে ভেড়াটি দেখছেন মহারাজ, এর গায়ে ঠিক যতগুলো লোম আছে, আকাশে ঠিক ততগুলো তারা আছে। বিশ্বাস না হলে মন্ত্রী মশাইকে দিন না গুনতে। একটা কম হলে আমি দেব আমার মাথা, আর একটা বেশি হলে মন্ত্রী দেবে ওনার মাথা। গোপালের কথা শুনে রাজ দরবারে সবাই হো হো করে হেসে উঠল। আর রাজা মশাই বলল, গোপাল গোপাল, তোর বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। তাহলে দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে কঠিন কাজকেও কিভাবে সহজ করে ফেলা যায়। বিয়ের পিড়িতে বসে
বড়বাবু লুচি মাংস তো ছাড়ো, থালা বাটি যা পাচ্ছে সব গিলে ফেলছে। কিন্তু কেন? বর কি তবে মানুষ নয়? তাহলে চলো শুনে নি আজকে সেই মজার গল্পটা। রূপনগরের রাজকন্যার আজকে বিয়ে। প্রাসাদে তো এলাহি কাণ্ড, চারদিকে সানাই বাজছে, লোকে একেবারে লোকারণ্য। কিন্তু কেউ জানে না বরকে জঙ্গলে বেঁধে রেখে পেটুক রাক্ষস এসেছে বরের ভেগ ধরে। খাবার আসরে সবার তো চক্ষু ছানা বড়া। রাজপুত্র একটা একটা করে লুচি খাচ্ছেন না, আস্ত ঝুড়িটাই মুখে পুরে দিচ্ছে। ডালের বাটিটা শুদ্ধ কড়মড় করে চিবিয়ে একেবারে সাবার করে দিল। ঠিক সেই সময় জানলার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল আসল রাজকুমার অজিত। সে কোনো মতে বাঁধন খুলে পালিয়ে এসেছে। সে বুঝলো এ রাক্ষসকে তাড়াতে হলে বুদ্ধি চাই। রাজকুমার চুপি চুপি রান্নাঘরে ঢুকলো। রাজকুমার চটপট করে কয়েকটা লাড্ডুর ভেতর থেকে ক্ষীর বের করে নিয়ে তার বদলে পুড়ে দিল এক গাদা কড়া লাল লঙ্কার গুঁড়ো। তারপর পরিবেশনকারীর সাজে রাক্ষসের সামনে এসে দাঁড়ালো। রাক্ষস আর এক মুহূর্ত দেরি করলো না, টপা টপ 5টা লঙ্কার লাড্ডু দিল মুখে পুড়ে। আর তারপরেই শুরু হলো আসল ম্যাজিক। ঝালের চোটে রাক্ষসের সব জাদু গুলিয়ে গেল। রাক্ষস তখন ঝালের জ্বালায় দিশেহারা, চিৎকার করতে করতে প্রাসাদের পাঁচির টপকে দৌড়ে পালালো বনের দিকে। আসল রাজকুমার তখন সামনে এসে সব খুলে বলল, আর তাদের বিয়ে সম্পন্ন হলো। তাহলে দেখলে তো বন্ধুরা, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর কিন্তু অনেক বেশি। একদিন গোপালকে জব্দ করতে চেয়েছিল এক হোটেলের কর্মচারী, কিন্তু শেষে তারই কিভাবে লেজে গোবরে অবস্থা হলো, এসো দেখিনি সেই মজার গল্পটা। একদিন এক মাংসের হোটেলের সামনে দাঁড়িয়েছিল গোপাল। আর গোপালকে দেখতে পেয়ে হোটেলের 2 কর্মচারী ঠিক করে নিল আজ একে জব্দ করতেই হবে। যেই ভাবা তেমন কাজ। এক কর্মচারী দৌড়ে এসে হঠাৎ গোপালকে বলল, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছে নিশ্চয়ই, দাম দাম দিন, শিগগির দাম দিন। গোপাল তো অবাক, মাংস শোকার আবার দাম কি? দাম তো দেব না, তোমার মাংসের গন্ধ শোকবার জন্য তো আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য। আর রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, অতএব তোমার বলার কিচ্ছুই নেই। হোটে গলা তো বমকে গেল। সে ঝাঁঝের সাথে বলল, তাতে কি হয়েছে? ঘ্রাণে না অর্ধ ভোজন, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হল। 1 ডিশ মাংসের দাম 8 আনা, তাহলে আটার অর্ধেক 4 আনা তো আপনাকে দিতেই হবে, না হলে ছাড়ছি নি। গোপাল খানিক ভাবলো, আর তারপর বুদ্ধি করে পকেট থেকে 4 আনার একটা সিকি বার করে ঠং ঠং করে বাজিয়ে দিল লোকটার কানে কয়েকবার। তারপর আবার সেটাকে পকেটে রেখে দিয়ে বলল, বলি, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয়, তবে শ্রবণেও তো অর্ধেক পাওয়া হয়ে গেছে। গন্ধ শোকার সঠিক দাম পেয়ে গেছো, অতএব এবার কেটে পড়ো। সেই কথা শুনে সেখানকার সব পথচারীরা হা হা করে এসে উঠলো। সবাই এক বাক্যে স্বীকার করলো, গোপালের বুদ্ধির জবাব নেই। এক বিরাট বড় রাক্ষসকে কিভাবে জব্দ করলো এই রাজকুমার, চলো দেখিনি সেই মজার গল্পটা। দুর্ভেদ্য এক পাহাড়ের গুহায় রাজকুমারী নীলিমাকে বন্দী করে রেখেছে এক পেটুক রাক্ষস। ঠিক সেই সময় সাহসী রাজকুমার বিক্রম সেখানে পৌঁছলো। সে দেখলো রাক্ষসটা যেমন বিশাল তেমনই বোকা। রাজকুমারী ইশারা পেয়ে বিক্রম রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। থামো 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 রাক্ষস ভাই, থামো থামো থামো। রাজকুমারীকে খাওয়ার আগে নিজের শরীরের কথাটা একবারও ভেবেছো? তোমার পেটটা তো ফুলে ঢোল হয়ে গেছে, এভাবে খেলে তুমি আর 2 দিনও বাঁচবে না। রাক্ষসটা ভয় পেয়ে নিজের বিশাল ভুঁড়িতে হাত বোলাতে লাগলো। বিক্রম তখন সুযোগ বুঝে চেলে দিল তার আসল চাল। আচ্ছা শোনো 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 শোনো, তুমি যদি বাঁচতে চাও তাহলে যা বলছি সেটা করো। শোনো, রাজকুমারীর মাংস অমৃতের মতো লাগবে তোমার, যদি যদি আগে তুমি শরীরটা একটু ঝরঝরে করে নাও। যাও যাও, আগে কান ধরে 100 বার উঠবোস করো তো, এতে তোমার পেটের সব রোগ সেরে যাবে। 1 2 3। বোকা রাক্ষস তক্ষুনি কান ধরে উঠবার শুরু করলো। 100 বার উঠবার শেষ করতে করতে রাক্ষসটা ঘামতে ঘামতে একেবারে আধমরা হয়ে গেল। এই না রাক্ষস ভাই, উঠবোস করার পর এই জাদুকরি লজেন্সটা চিবিয়ে খেয়ে ফেলো। এবার এটা খেলে তোমার হজম শক্তি বাঘের মতো হবে, আর খিদেও পাবে কিন্তু রাক্ষসের মতো।
যেই রাক্ষসটা লোহার গুলোকে কামড় দিয়েছে অমনি তার সব কটা দাঁত ভেঙে ঝরঝর করে পড়ে গেল। ব্যথায় কোকিয়ে উঠে রাক্ষসটা যখন গালে হাত দিয়ে লাফাচ্ছে, সেই সুযোগে বিক্রম রাজকুমারীর হাত ধরে পাহাড় থেকে নিচে নেমে এলো। তাহলে বন্ধুরা মনে রেখো, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়।